হিন্দুদের নির্বিচারে কতল, খুন, এই যে খালেদা জিয়ার মৃত্যু, এটা মানুষের মধ্যে একটা কিন্তু ইমোশন কাজ করেছে। তাহলে আগামী নির্বাচনেই এই বিএনপি থাকবে না। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। বিএনপির এই জয়কে আপনি কিভাবে দেখছেন? এটা কি শুধুই ক্ষমতার বদল, না বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণের নতুন অধ্যায়, কি মনে হয়? দেখো, এটা শুধুমাত্র ক্ষমতার বদল এবং বিএনপি পুরনো দল, বিগত একটা টেনিওরে তারা ক্ষমতায় ছিল, আরেকটা টেনিওরে আসতে চলেছিল। এমনকি যা শোনা যাচ্ছে, যিনি প্রধানমন্ত্রী মুখ তারেক রহমান, তার মা, তার বাবা রাষ্ট্রপতি ছিলেন, এই দলটির প্রতিষ্ঠাতা, এবং তার মা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। প্রশ্নটা হচ্ছে, কেন আমি বলছি মানে খুব বেশি হেরফের হওয়া তো দুরস্ত, তোমরা ধরে নাও মুদ্রার এপিট আর ওপিট হলো। কেন আমি বলছি তোমাকে, যে তথাকথিত জুলাই বিপ্লব হলো, তথাকথিত ওদের স্বাধীনতা হলো, ওরা বললো দ্বিতীয় স্বাধীনতা, এই তথাকথিত ছাত্র আন্দোলন হলো, সব হওয়ার পরে চিত্রনাট্যের বছর দেড়েকের এই টেনিওরে আমরা কি কি দেখলাম, যে এই ধরনের টেনিওরগুলো বাংলাদেশে নতুন নয়, একাধিকবার এসেছে, একাধিকবার সামরিক শাসন জারি হয়েছে, এবং এই পালাবদল এর ট্রানজিশনাল পিরিয়ডগুলোতে শুধুমাত্র হওয়ার মধ্যে যেটা হয়েছে, হিন্দুদের নির্বিচারে কতল, খুন, নির্বিচারে খুন, এই যে হিন্দুকে ক্লিন করা, এথনিক ক্লিনজিং, 28% থেকে আজকে মেরে কুটে হয়তো 4%, 5%, এই হিন্দুদের জমি জমা দখল, হিন্দুদের সম্পত্তি দখল, যেটাকে ওরা এখনো বলে শত্রুর সম্পত্তি, ফেলে আসা সম্পত্তিগুলোকে, এগুলোই যে কোনো টেনিওর হয়। তোমরা যদি বলো কেন আমি বলছি এই কথাটা, এই যে আজকে তোমরা বিএনপির জয়ে এ রাজ্যের, আমি দেখছিলাম এ রাজ্যের বহু ওপার বাংলার থেকে মানে মার খেয়ে, ঘাট ধাক্কা খেয়ে এই ভারতবর্ষে যারা এসছিলেন, বাংলায় এসছিলেন, এবং যারা মোটামুটি আমরা যাদেরকে বলি শিক্ষিত বুদ্ধিজীবী, কিছু পলিটিশিয়ান, তারা গতকাল থেকেই বিভিন্ন ধরনের মানে কল্পনার ফানুস গড়ছে ফেসবুকে, পেপারে, পত্রিকায়, যে বাহ, বাংলাদেশে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল একটা স্থায়ী সরকার আসলো, বাহ, এবার আমরা ঢাকা ঘুরতে যাবো, আমাগো পুকুর, নদী, নালা যেগুলা ফেলে আসছিলাম দেখতে যাবো, বাংলাদেশে এইসব অনেকগুলো স্বপ্ন জাল। আমি তাদের উদ্দেশ্যে বলি, এই বিএনপির সাথে 15 বছর, মানে এই বিএনপির সাথে কিন্তু এতে 2001 সাল, আমি যদি 2001-এর আগে যাই, 1991 সালের নির্বাচনে জামাতের সাথে বিএনপির জোট ছিল, সর্বোচ্চ আসন 18টা পেয়েছিল। 1996 সালে হাসিনা জিতে যখন প্রথমবার প্রধানমন্ত্রী হয়, তারপরে 2001-এ বিএনপির শরিক হিসেবে এই জামাত লড়ে 17টা আসন পেয়েছিল। আমি কেন তোমাকে এই পরিসংখ্যানটা তোমাকে করে দিলাম, যে একটা পরিষ্কার সত্য ঘটনা জেনে রাখো, যে বিএনপি জামাত মুদ্রার এপিট ওপিট। আজকে বিএনপিকে কেন জিততে হলো, কারণ উল্লেখযোগ্য দিক হচ্ছে দুটো পার্ট। আওয়ামী লীগের একটা বড় অংশের ভোট, যারা জামাতের এই যে ভয়ানক একটা তাণ্ডব সামনের সারিতে এসে, এবং কিছু তথাকথিত ছাত্র আন্দোলনের মুখ, যারা ছাত্র আন্দোলন করে নেতা হলো বা না হলো 200-300 গাড়ি নিয়ে কনভয় বের করে এখানে ওখানে ধমকাচ্ছে চমকাচ্ছে, এই উদ্যোক্তগুলোকে নেয়নি। দ্বিতীয় সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা হয়েছে, যেহেতু আওয়ামী লীগ ওখানটা ব্যান্ড, মানুষের মধ্যে তো আওয়ামী লীগের একটা জায়গা আছে শেখ হাসিনার, সেই ভোটগুলো হয় তারা দেয়নি, ঢাকা শহরাঞ্চলে ভোট প্রায় পড়েনি বললেই চলে, এখানে আওয়ামী লীগের একটা শক্ত হোল্ড। আর যেখানে পড়েছে, এই ভোটটা পড়েছে তুলনামূলকভাবে জনগণ মনে করেছে একটি দল জিতুক, একটা উগ্রপন্থী গোষ্ঠী না জিতুক, এই কারণেই ভোটটা পড়েছে। তৃতীয় বড় কারণ, যে ঠিক ভোটের ঠিক আগ মুহূর্তে খালেদা জিয়ার মৃত্যুটা, এই যে খালেদা জিয়ার মৃত্যু, এটা মানুষের মধ্যে একটা কিন্তু
ইমোশন কাজ করেছে। চতুর্থ এবং সর্বোচ্চ পাঠ যেটা, তারেক তারেক কিন্তু কিছু ডোলের প্রস্তাব দিয়েছে। পশ্চিমবঙ্গে যেমন ভোটের আগে ডোল ডোল মমতা ব্যানার্জি দান খয়রাতি করে, ঠিক জামাত মানে বিএনপি শিবির তারেক, তিনি কিন্তু ওই স্মার্ট কার্ড, 2500 টাকার কার্ড দেবে, কেনাকাটি করতে পারবে, বিভিন্ন ধরনের ডোল, এইগুলো কিন্তু মানুষের মধ্যে কিছুটা প্রভাব ফেলেছে। স্যার, এই যে বিএনপির এই যে অতীত শাসনকালে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ছিল, ইতিহাস কি আবার নিজেকে পুনরাবৃত্তি করতে পারে বলে আপনার মনে হয়? ডেফিনেটলি করবে। দেখো আমি কেন বলছি, 2001-এ 18ই এপ্রিল, তোমার বোধহয় খেয়াল আছে, 2001-এর 18ই এপ্রিল নৃশংস খুন হয়েছিল 18 জন ভারতীয় জওয়ান, বিএসএফ জওয়ান, তোমার যদ্দূর আমার মনে পড়ছে মেঘালয় সীমান্তে, ভারত বাংলাদেশের মেঘালয় সীমান্তে বড়াইবাড়ি। এই যে এই পাঠটা কিন্তু ভারত বলেনি, সৈন্যদের তুলে নিয়ে গিয়ে মারেনি শুধু, সেই বর্ণনা তোমাদের এই চ্যানেলে দিলে পরে তোমরা শিউরে উঠবে, একদম মৌলবাদী স্টাইল, যেভাবে পাকিস্তানের সীমান্তায় ভারতীয় বিএসএফ জওয়ানদের তুলে নিয়ে গিয়ে গলা কেটে সে গলাটা নিয়ে চলে যায়, ধরটা ফেলে দিয়ে যায়, ঠিক একই কায়দায় মানে বিএসএফ এর জওয়ানদের অঙ্গগুলো কেটেছিল বেছে বেছে। তুমি যদি পরিসংখ্যান দেখো যে পলিটিক্যাল ইকোনমি অফ রিফর্মিং এগ্রিকালচার, ল্যান্ড, ওয়াটার বডিজ ইন বাংলাদেশ 2016 সালে যে বইটি আসলো নভেম্বর মাসে, সেই বইটিতে মোহাম্মদ কামাল হাসান কি বললেন যে বাংলাদেশে, তিনি দেখালেন যে বাংলাদেশে বিএনপির টেনিওরে সবচাইতে বেশি হিন্দু পালায়ন এ রাজ্যে ভারতবর্ষে হয়েছে, পুশ হয়েছে। ফলে বিএনপি আসাতে হয়তো কিছু মানুষের মধ্যে এদের একটা গণতান্ত্রিক, তথাকথিত গণতান্ত্রিক স্ট্রাকচার, কিংবা বলতে পারো তাদের পুরনো একটা দল, কিংবা তাদের একটা স্থিতাবস্থার টেনিওর ছিল তাদের দেশের জন্য, আপাতত এইরকম ধ্বংসাত্মক আন্দোলনের তুল্যমূল্য বিচারে তাই হয়তো উদ্বাহুনিত্বে নাচ করছে, বাংলাদেশে গণতন্ত্র ফিরে গেল, সবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেকুলারিজম ফিরে গেল। আমি মনে করি এই বিএনপি কিন্তু জামাতের থেকে কোনো অংশে ক্ষতিকারক, মানে কম তো নয়, বরং তুমি মিলিয়ে নেবে, আবার হিন্দু পল্লী আগুন লাগানো শুরু হবে। স্যার, বিএনপি সরকার করলে ইউনিশের সময়কালের যে দিল্লি এবং ঢাকার যে সমীকরণ, সেটা কি বদলাবে? আর এর আগেও আমরা দেখেছি যখন 2001 থেকে 2006 সালে বিএনপি সরকার ছিল, তাদের যে কার্যক্রম কিন্তু অনেকাংশে ভারত বিরোধী ছিল। এবারে কি এই পরিস্থিতি বদলের আশা করেন আপনি? দেখো, হয়তো হবে, কারণ তারেক ক্ষমতায় দীর্ঘদিন স্থায়ী হতে চাইবে, আর ক্ষমতায় স্থায়ী হতে চাইলে তার ভেতরের আভ্যন্তরীণ ইকোনমিক্যাল কন্ডিশন, যেটা একদম ইউনিশ মেরে ফেলে দিয়ে চলে গেছে, বস্ত্রবয়ন শিল্পের মূল কাঁচামালটা ভারত থেকে যায়, বন্ধ করে দিয়েছে। পাকিস্তান জামাতদের সন্তুষ্ট করতে গিয়ে ইসলামিক ক্যালিফাটের বৃহত্তম স্বার্থের কথা ভেবে একের পর এক ভারত বিদ্বেষী স্টেপগুলো নিয়েছে, যাতে ওদের ইকোনমিটা কিন্তু শুয়ে পড়েছে। এটাকে পুনরায় চাঙ্গা করতে, নিজেদের স্বার্থে, নিজের পথ বাঁচাতে ভারতের সাথে আপাত সখ্যতা করলেও আমি মনে করি ও পাকিস্তানের সাথেও আর দূরত্ব বজাবে না। কারণ এই যে পাকিস্তানকে পুরোপুরি কর্নার করে রেখেছিল হাসিনা সরকার, এবং তার একটা সঠিক কারণও ছিল যে এই পাকিস্তান পৃথিবীর সবচাইতে বড় ঘৃণ্য যুদ্ধ অপরাধটা করেছিল বাঙালিদের সাথে বাংলাদেশে, হিন্দু মুসলমান নির্বিশেষে। এইটা মানুষ জানতো। আর যেহেতু শেখ হাসিনা মুক্তিযুদ্ধের মানে দল, সেই দলটার তরফ থেকে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার তো জানার কথাই, তার বাবা শহীদ হয়েছিলেন, আত্মত্যাগ দিয়েছিল পুরো পরিবারটা। ফলে আমি তোমায় বলছি যে বিএনপি কিন্তু দুদিকে ব্যালেন্স করে চলবে, পাকিস্তান ভারত দুদিক থেকে। তবে মন্দের ভালো, যেহেতু একটা দল জিতেছে, পরবর্তীকালে বিএনপি, এই জামাত সেই বিএনপিরই পুরনো জোট হয়ে সেই সরকারে ঢুকবে কিনা আমরা জানি না, হতেই পারে। তারা অপোজিশনে লড়েছে, হেরে গেছে, এবার তারা যদি প্রস্তাব দিয়ে পুরনো ফর্মে আবার বিএনপিকে ভেতর থেকে বা মন্ত্রিসভায় সাপোর্ট করে, হতেই পারে। কিন্তু আমার মনে হয় যাই হোক না কেন, ভারতের সাথে কিন্তু একটা, মানে রাদার বেটার বলতে হয়
নিজেদের স্বার্থে ওরা ভারতের সাথে কিন্তু পুনরায় শেখ হাসিনার টেনিওরের মতো না হলেও একটা সখ্যতা তৈরি করতে বাধ্য হবে, কারণ তাদের এখন অবস্থাটা এমন যে ওরা এই সরকার গঠনের পরে ওরা পরের দিন কি খাবে না খাবে সেই হদিশ নেই, মানে ধ্বংস হয়ে গেছে বাংলাদেশ। এই যে নির্বাচনের ফল পশ্চিমবঙ্গের রাজনীতিতেও কি প্রতিফলিত হতে পারে? দেখো, পশ্চিমবঙ্গে বাংলাদেশের লাস্ট 1.5 বছরে নির্বিচারে হিন্দু খুন, 24 ঘন্টা আগেও একটা হিন্দু যুবক খুন হয়েছে চা বাগানে ওখানকার, এটা তো প্রভাব পড়ার সম্ভাবনা অনেক বেশি উজ্জ্বল, এটা ঠিক। এবং শুধু তাই নয়, তুমি মিলাবে যে এই যে যারা 80 জনের মতন শুনেছিলাম হিন্দু ক্যান্ডিডেট বিভিন্ন দল থেকে দাঁড়িয়েছে, এই যে এলাকাগুলোয় 2-1টা বা হিন্দু জিতেছে, বিএনপির তরফ থেকে দেখলাম জিতেছে, তারা ওই এলাকাগুলোর কি হাল করবে এই বিএনপির প্রতিনিধিরাই তুমি জেনে নেবে। কারণ আওয়ামী লীগ মুখে বলতো আমরা ধর্মনিরপেক্ষ, কিন্তু আওয়ামী লীগের সময় প্রচুর হিন্দু জমি দখল হয়েছে, এটা ফ্যাক্ট। আওয়ামী লীগের নেতা কর্মীরা ক্ষমতায় বলিয়ান হয়ে এগুলো করেছে। কারণ কি, তোমার মাথায় রাখতে হবে, মূল কারণটা তো শিক্ষার। দল তার একটা বাড়তি পোশাক, বাইরের পোশাক, কিন্তু যারা সমর্থক তাদের একটা বড় অংশ তো সেই খারিজি মাদ্রাসা বা কোয়ামি মাদ্রাসার স্টুডেন্ট, তারা নেতা হয়েছে, তারা চোখে মুখে এমন একটা ইসলামিক ক্যালিফাটের চিন্তা ভাবনাগুলো করে আসছেন যে তাদের ধ্যান জ্ঞানটাই হচ্ছে যে মানে ওই অমুসলিম যারাই হোক তারাই হচ্ছে কাফের। এটা তো ওরা তো রাগ রাখে না, ওখানে লেখাই আছে। ফলে এই কারণে ওখানে কিন্তু আওয়ামী লীগের সময়ও চিত্রটা খুব একটা ভালো ছিল এটা বলা যাবে না। স্যার, নতুন সরকার গঠন হলে আওয়ামী লীগকে কি রাজনৈতিক অধিকার দেবে বলে আপনার মনে হয়? শেখ হাসিনার যে দলটার করতেন আওয়ামী লীগ, তার বিরুদ্ধেই তো মানে রাজনৈতিক প্রতিপক্ষই ছিল বিএনপি। তার উত্থান, তার মতাদর্শ, বিপরীত মতাদর্শ নিয়ে একটা সময় ক্ষমতায় আসা, সবকিছুই ছিল বিএনপির। এবং এমনকি বিএনপি সর্বোচ্চ নেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিন জেলে থাকাটা, সে অন্যায় করলো, জেলে থাকাটাও তো বকলমে হয়েছে কি জন্য, ওই শেখ হাসিনার টেনিওরের সময়। ফলে বিএনপির নেতাকর্মীরা এবং তারেক ভালো করেই জানে, যদি এখানে এখানে ওই আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ দেওয়া হয়, তাহলে শেখ হাসিনা হয়তো আর যাবে না, রাজনীতি সন্ন্যাস নেবে, কিন্তু তার ছেলে তো যেতেই পারে, রাজনীতি করতেই পারে, রাজনীতি চর্চার জায়গাটা তৈরি হবে, এটাই স্বাভাবিক। তাহলে আগামী নির্বাচনেই এই বিএনপি থাকবে না। কারণ কি, মুক্তিযুদ্ধে শেখ হাসিনার বাবা এবং পরিবারের যে অবদান, নতুন বাংলাদেশ গঠনের যে অবদান, আওয়ামী লীগের যে অবদান, সেটা এখনো বাংলাদেশের অপামর মানুষের মধ্যে কিন্তু একটা আবেগের জায়গায় আছে। সে আবেগটা পরিস্ফুট হয়ে দাঁড়াবে এবং আমি বলছি 5 বছরও টিকবে না। এটা নিরুপায় হয়ে বিএনপিকে ভোট দিয়েছে। বিএনপিকে ভোট দেওয়া মানেই বুঝে নাও যে ওখানকার একটা বড় অংশের মানুষের শুভবুদ্ধি সম্পন্ন এখনো, তারা বিকল্প পায়নি, মন্দের ভালো একেই দেই, এও তো অন্যায়কারী। ফলে এমনও হতে পারে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে কোনোদিনও রাজনীতি করার অধিকার না দিয়ে ওরা একটা সুডো এই জামাত ফামাতকে মিলে মৌলবাদীদের একটি পার্টকে বিরোধী আসনে বসিয়ে দুটো পলিটিক্যাল পার্টির ব্যানারে রুলিং এবং অপোজিশন বাংলাদেশে রাজত্ব করলো। এটা হতেই পারে। শেষ প্রশ্ন, বাংলাদেশের নতুন সরকারকে ভারতের পক্ষ থেকে আপনি কি বার্তা দিতে চান? যে দেখুন, পৃথিবী এগিয়ে যাচ্ছে, যে বাংলাদেশ 71-এ ভারতের সাহায্য নিয়ে একটা অসীম নৃশংস বর্বর এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি আপনাদের একই ধর্মাবলম্বী যাদেরকে আপনারা ভাই বলতেন, সেই পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের উর্দুভাষী মুসলিমরা আপনাদের মানে ধ্বংসলীলা, হত্যালীলা সম্পন্ন করেছিল। আপনাদের 1 কোটির উপরে মায়েদের, বোনেদের
অবৈধ গর্ভধারণ করতে বাধ্য করেছিল, যেটা পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধে হয়নি, কোনো যুদ্ধে না। সেই ইতিহাস থেকে আপনারা নতুনভাবে ৭১-এর যাত্রা শুরু করেছেন। আপনারা নতুন এমন একটি বাংলাদেশের যাত্রা করেছিলেন যে একটা সময় ভারতের জিডিপির থেকে আপনাদের জিডিপি একটা ভালো জায়গায় ছিল। সেই বাংলাদেশ আজকে ১.৫-২ বছরে ধ্বংস হয়ে গেছে, ধ্বংসের কাগারে। সেখান থেকে আপনারা নতুন ভাবে শপথ নিন, একটা ধর্মহীন এমন সমাজ ব্যবস্থা গঠন করুন যে সমাজ ব্যবস্থাটা বাংলাদেশকে নতুন উচ্চতায় তুলে দেবে, এবং ভারত যার অঙ্গ ছেদ করে আপনারা তৈরি হয়েছেন, সেই ভারত অর্থাৎ আপনার প্রতিবেশী এশিয়ার একটা বৃহত্তম শক্তি, দক্ষিণ পূর্ব এশিয়ার, সেই ভারতের সাথে সখ্যতা, একে অপরের হাতে হাত মিলিয়ে উভয়ের প্রয়োজনীয়তা, আমি বলি না ভারতের শুধু প্রয়োজন বা আপনাদের প্রয়োজন, এই বলার ধৃষ্টতা আমার নেই, দুজনেরই সহযোগী আমরা। যদি চলতে পারেন তাহলে আগামী প্রজন্ম দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা নবদিগন্ত উন্মোচিত হবে। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4,000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।